কাহিনীর শুরুতে আমরা ভারতের ঘন বনের গভীরে একটা বাচ্চা ছেলেকে দৌড়তে দেখি। তার নাম ছিল মোগলি, যে ওখানকার সব নেকড়ে বাঘেদের সাথে দৌড়ানোর চেষ্টা করছিল, কেননা ওখানকার সব নেকড়েদের নেতা বাঘিরা মোগলিকে নেকড়েদের মতো দৌড়ানো শেখাতে চাইছিল। কিন্তু একজন মানুষ হওয়ার কারণে মোগলি নেকড়েদের মতো এতটা স্পিডে দৌড়তে পারে না, আর শেষমেশ সে তার কাছে ধরা পড়ে যায়। বাঘিরা তাকে বোঝায়, তুমি যদি আমাদের দলের সাথে দৌড়তে না পারো তাহলে তুমি ধরা পড়ে যাবে, আর এর জন্য হয়তো তুমি কোনো শিকারীর শিকারও হয়ে যেতে পারো। আসলে মোগলি যখন খুবই ছোট ছিল তখন বাঘিরা তাকে এই বনের মধ্যে খুঁজে পেয়েছিল, আর তখন থেকেই সে এই বনে নেকড়েদের সাথে থাকতে শুরু করেছে। ওখান থেকে বাঘিরা তাকে তুলে নিয়ে এসে এই সব নেকড়েদের দায়িত্বে তুলে দেয়। এখানকার সব নেকড়েদের মধ্যে একটা নেকড়ের নাম ছিল রক্ষা, আর সে তার ছোটবেলা থেকেই মোগলির দেখাশোনা করছে। আর এই সব নেকড়েদের দলের নেতার নাম ছিল একলা, একদমই পরিষ্কার মন আর একজন বুদ্ধিমান নেতা। কিন্তু আজ মোগলি খুব উদাস হয়েছিল, কেননা সে একটা ভালো নেকড়ে হয়ে উঠতে পারছিল না। আর প্রতিবারের মতো এবারও বাঘিরা তাকে ধরে ফেলেছিল। এর কিছুদিন পরেই এই সম্পূর্ণ বনে গ্রীষ্মকালের খরা নেমে আসে, আর জলের সংকটের কারণে বনের সব জন্তু জানোয়ার জল পান করার জন্য একটা জায়গাতে এসেই জমায়েত হয়। যেই ঘটনাটাকে এখানকার সব জন্তু জানোয়ারেরা জলসন্ধি বলে। আর এই জলসন্ধিরও একটা নিয়ম ছিল, যখন এখানকার নদীর জল কমে যায় তখন এখানে কোনো জন্তুই অন্য কোনো জন্তুর শিকার করতে পারবে না। তাই এখানকার সব জন্তু জানোয়ারেরা একসাথে মিলেমিশে আনন্দে জল পান করছিল। আর ওখানেই মোগলিও তার তৈরি করা একটা সরঞ্জাম দিয়ে জলের ব্যবস্থা করছিল। কিন্তু এটা দেখে একলা তাকে থামায় আর তাকে বলে যে একটা সত্যিকারের নেকড়ে কখনো কৌশলের ব্যবহার করে না। মোগলিও তার এই কথাটা মেনে নেয়। আর ঠিক তখনই ওখানে শের খান চলে আসে, যাকে দেখার সাথে সাথেই একলা মোগলিকে তার পিছনে লুকিয়ে রাখে। শের খান বলে যে আমি মানুষের গন্ধ পাচ্ছি, তাকে আমার হাতে তুলে দাও, আমি তাকে আমার শিকার বানাতে চাই। এর জবাবে একলা বলে যে মোগলি আমার দলের সদস্য, তাই তুমি তাকে মারতে পারবে না। এটা শুনে শের খানও মাথা ঠান্ডা রেখে বলে যে এখন জলসন্ধি চলছে, তাই এখন তুমি তাকে বাঁচিয়ে নিচ্ছ, কিন্তু বৃষ্টি শুরু হলেই এই জলসন্ধি শেষ হয়ে যাবে আর এই শান্তির পরিবেশ পাল্টে যাবে, তখন তুমি আমাকে আটকাতে পারবে না। এতটুকু বলে শের খান ওখান থেকে চলে যায়। এর কিছুদিন পরেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওই নেকড়ের দলের সবাই চিন্তিত হয়ে পড়ে, কেননা এখন শের খানের বিপদ বেড়ে গেছিল। পাশে বসে মোগলিও তাদের এই সব কথাবার্তা শুনছিল, যার পর সে এগিয়ে গিয়ে তাদের সবাইকে বলে, আমার জন্য আমি কাউকে সমস্যায় ফেলতে চাই না, তাই আমি নিজেই এখান থেকে চলে যাব। ঠিক তখনই ওখানে বাঘিরা চলে আসে আর বলে যে মোগলি একদম ঠিক বলছে, আমি তাকে এখানে নিয়ে এসেছিলাম আর এখন আমি তাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু রক্ষা তার এই কথা মানে না, কেননা সে মোগলিকে তার নিজের ছেলের মতন করে লালন পালন করেছে। ওখানেই মোগলি তার মা রক্ষাকে বলে, আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে অবশ্যই দেখা করতে আসব। তারপর বাঘিরা মোগলিকে নিয়ে ওই বন থেকে বেরিয়ে পড়তে শুরু করে। পথ চলতে চলতেই মোগলি তার কাছে জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাঘিরা বলে যে আমি তোমাকে মানুষের জনবসতিতে নিয়ে যাচ্ছি। এটা শুনে মোগলি ঘাবড়ে যায় আর বলে যে আমি মানুষের জনবসতিতে যেতে চাই না, তুমি তো আমাকে তাদের থেকে দূরে থাকতে শিখিয়েছিলে, আমি অন্য কোনো জন্তুর সাথে থেকে যাব, কিন্তু মানুষের কাছে কখনোই যাব না। তবুও বাঘিরা তার কথায় কান দেয় না, আর তারা দুজন মানুষের জনবসতির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই অচানক বাঘিরা কেউ একজন আসার আওয়াজ শুনতে পায়। সাথে সাথেই সে মোগলিকে বলে যে পালাও, উত্তরের দিকে পালাও। সাথে সাথেই মোগলিও দৌড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই শের খান লাফিয়ে এসে তার উপর আক্রমণ করে দেয়। এটা দেখে বাঘিরাও তার সম্পূর্ণ জোর লাগিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল। এদিকে মোগলি দৌড়ে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছে। শের খানও মোগলিকে ধরার জন্য তার পিছু নিতে শুরু করে, আর মোগলিও বাঁচার জন্য জঙ্গলি মহিষের দলের মাঝখানে ঢুকে পড়ে। আর এভাবেই সে শের খানের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। এটা দেখে তো শের খান রেগে কিরমির করতে শুরু করে, আর মাথা গরম করে একলার কাছে এসে তাকে বলে যে আমি বলেছিলাম যে ওই মানুষের বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও, কিন্তু তুমি তো তাকে বন থেকেই বাইরে বের করে দিয়েছো। আর তখনই অচানক শের খান পিছন থেকে একলার ওপর আক্রমণ করে দেয় আর তাকে ওই উঁচু পাহাড়ের থেকে নিচে ফেলে দেয়। যার পর সে ওখানে থাকা অন্যান্য সব জন্তুদের বলে, যতক্ষণ অবধি আমি ওই মানুষের বাচ্চাটাকে না পাচ্ছি ততক্ষণ অবধি এই এলাকাটা আমার। অন্যদিকে মোগলি ওই সব জঙ্গলি মহিষের দলের মধ্যে থেকে একটা মহিষের পিঠের ওপর শুয়েছিল, আর তার যখন চোখ খোলে তখন সে দেখে যে এই মহিষের দলটা তো পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই ওই পাহাড়ে ধস নেমে আসে।
ওখানেই মোগলি ওই বড় বড় পাথরগুলো ভেঙে পড়তে দেখে সে পাশে থাকা নদীতে লাফায়, যাতে সে নিজের প্রাণ বাঁচাতে পারে। আর নদীতে ভেসে বেড়ানো একটা গাছের গুড়ি ধরে ভেসে থাকে, আর ওটার ওপরে উঠে ভাসতে ভাসতেই সে ঘন জঙ্গলের ভিতরে চলে আসে। তারপর মোগলি ওই জঙ্গলের ভিতরে ঢুকে চিৎকার করে বাঘিরাকে ডাকতে থাকে, কিন্তু বাঘিরা ওখানে ছিল না। ওখানেই সে পাশেই একটা ফলের গাছ দেখতে পায়, আর সে ওই গাছ থেকে কয়েকটা ফল পেরে ওখানে বসেই খেতে শুরু করে। কিন্তু তখনই ওখানে ছোট ছোট কয়েকটা প্রাণী এসে তার ওইসব ফল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এটা দেখে মোগলিও তাদের পিছু নিতে শুরু করে, আর তাদের পিছনে তাড়া করতে করতেই সে একটা উঁচু গাছের ওপরে উঠে পড়ে। আর ওখানে তার সামনে চলে আসে একটা অ্যানাকন্ডা, যার নাম ছিল কা। ওখানেই কা খুব শীতল আর ভারী আওয়াজের সাথে তাকে বলে, তুমি এত গভীর জঙ্গলে কেন এসেছো? মোগলিও করুণ স্বরে জবাব দেয়, আমি এখানেই থাকি। এটা শুনে কা মুচকি হেসে বলে, তুমি তো এটাও জানো না যে কে তুমি। তারপর সে তার চোখের রহস্যময়ী শক্তির সাহায্যে মোগলিকে তার অতীত দেখায়। সাধারণত মানুষ এই বনের ঘন অন্ধকারের থেকে দূরে নিজেদের জনবসতিতেই থাকে, কিন্তু কখনো কখনো তারা আবার বনের ভিতরে ঘুরতে আসে, আর তারা নিজেদের সুরক্ষার জন্য আগুন জ্বালায়। যেই আগুনগুলোকে বনের সব জন্তু জানোয়ারেরা রেড ফ্লাওয়ার বলে। ওই রাতে একজন পথিক তার ছোট্ট ছেলেকে নিয়ে একটা গুহায় বসেছিল, কিন্তু ওখানেই শের খান তার ওপর আক্রমণ করে দেয়। ওই লোকটার হাতে একটা জ্বলন্ত মশাল ছিল, যেটা দিয়ে সে শের খানের মুখে আগুন লাগিয়ে দেয়। আর এই আগুন লাগার কারণে সেই যন্ত্রণায় সে ওখান থেকে পালিয়ে যায়, যার জন্য সে ওই লোকটার ছোট্ট বাচ্চাটিকে দেখতেও পায়নি। আর ওই ছোট্ট বাচ্চাটি আর অন্য কেউ না, মোগলি ছিল। আর ওই রাতেই বাঘিরা তাকে ওখানে খুঁজে পেয়েছিল। এসব বলতে বলতেই কা মোগলিকে হিপনোটাইজ করে ফেলে, আর তার বিশাল মুখ খুলে তাকে গিলে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ওখানে বিশাল বড় একটা ভাল্লুক চলে আসে, আর কার হাত থেকে মোগলিকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে যখন মোগলির চোখ খুলে, তখন ওই বিশাল ভাল্লুকটা তার সামনেই বসেছিল। তার নাম ছিল ভাল্লু। ভাল্লু আলতো হেসে তাকে বলে, আমি ওই ভয়ানক অজগরটার হাত থেকে তোমার প্রাণ বাঁচিয়েছি, তাই এখন তুমি আমার কাছে ঋণী হয়ে গেছো, আর তোমাকে ওই ঋণটা পরিশোধ করতে হবে। তারপর সে মোগলিকে পাহাড়ের কাছে নিয়ে যায়, আর বলে যে যাও ওপরে চড়ো, আর আমার জন্য ওই মৌমাছির চাক থেকে মধু পেড়ে নিয়ে আসো, তাহলে আমাদের হিসাব সমান সমান হয়ে যাবে। তারপর মোগলি কিছু লতাপাতা গাছের সাহায্য নিয়ে ওই মৌমাছির চাকের কাছে উঠে পড়ে, আর একটা গাছের ডাল দিয়ে ওই মৌমাছির চাকটা ভাঙতে শুরু করে। ওখানেই মৌমাছিরা তো তাকে অনেক হুল ফোটাচ্ছিল, কিন্তু তবুও সে হার মানে না। আর শেষমেশ সে তার পা দিয়ে লাথি মেরে ওই চাকটা ভেঙে ফেলে, আর নিচে ভাল্লুর কাছে নেমে আসে। এখানে এসে মোগলি তাকে বলে যে এখন তো আমাদের হিসেব সমান সমান হয়ে গেছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ভাল্লু তাকে থামায়, কেননা সে এমনটা চায় যে মোগলি তার জন্য আরো মধু পেড়ে নিয়ে আসুক। মোগলি এর জন্য মানা করে দেয়, আর বলে যে বাঘিরা আমাকে বলেছে যে আমাকে মানুষের জনবসতিতে চলে যেতে হবে, তাই আমি ওখানেই যাচ্ছি। এটা শুনে ভাল্লু দীর্ঘশ্বাস নিয়ে বলে, চলো ঠিক আছে, তবে আমি তোমাকে ওখানে ছেড়ে আসছি, দুজনে একসাথেই যাই। এরপর রাতের অন্ধকার নেমে আসে, আর তারা দুজন মানুষের জনবসতির কাছে পৌঁছে যায়। ভাল্লু আলতো স্বরে তার কাছে জিজ্ঞেস করে যে তুমি ওখানে কেন যেতে চাইছো? মোগলিও আলতো স্বরে জবাব দেয় যে বাঘিরা আমাকে ওখানে যেতে বলেছে, আমি ওখানেই সুরক্ষিত থাকবো। এটা শুনে ভাল্লু অল্প ভেবে বলে যে কেন, এখানেও তো তুমি তোমার থাকার জায়গা বানাতে পারো, আর শীতকাল আসার আগেই আমরা দুজন মিলে অনেক মধু জড়ো করে নিতে পারবো। যেটা শুনে মোগলি একটু ভাবে, আর শেষমেশ সে এর জন্য রাজিও হয়ে যায়। ওখানেই অন্যদিকে আমরা শের খানকে দেখতে পাই, যে ওই সব নেকড়েদের দলে সম্পূর্ণ কবজা করে ফেলেছিল। ওখানেই রক্ষা তার কাছে এসে রাগ করে তার কাছে জিজ্ঞেস করে, তুমি এইসব কেন করছো? শের খানও অনেক গম্ভীর ভয়ানক আওয়াজে জবাব দেয় যে আমি মোগলিকে মারতে চাই, আর সে যখন জানতে পারবে যে আমি একলাকে মেরে ফেলেছি আর তোমাদের দলের ওপর কবজা করে নিয়েছি, তখন সে তোমাদের বাঁচাতে অবশ্যই আসবে। এর পরের দিন সকালে আমরা মোগলিকে দেখি যে মধু একত্রিত করার জন্য কিছু সরঞ্জামের আয়োজন করছিল। তার এই কাজে বনের অন্যান্য সব প্রাণীরাও তার সাহায্য করছিল, যার পর তারা সবাই মিলে দারুণ একটা উপায় খুঁজে বের করে, আর তারা সবাই মিলে অনেক মধু সঞ্চয় করে নিয়ে আসে। তারপর ভাল্লু আর মোগলি দুজনে একসাথে মিলে অনেক মজাও করে। এখন তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছিল। এরই মধ্যে তারা কেউ একজনের আশার আওয়াজ শুনতে পায়।
মোগলি ঘুরে দেখে যে ওটা তো বাঘিরা। তাকে এখানে দেখে তো মোগলি ভীষণ খুশি হয়। বাঘিরা তাকে মানুষের জনবসতিতে যেতে বলে, কিন্তু মোগলি মুচকি হেসে বলে যে ভাল্লু আর আমি এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছি। ওখানেই সে তাদের জড়ো করা মধুগুলোও দেখায়, যেটা দেখে তো বাঘিরার মাথা গরম হয়ে যায়। আর সে তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না, একটা আদর্শ নেকড়ে কখনো সহজ উপায়ের ব্যবহার করে না। ভোলা ভালা মোগলিও জবাব দিয়ে বলে যে আরে আমি তো শুধু ভাল্লুর সাহায্য করছিলাম। বাঘিরাও কঠোরভাবে জবাব দেয় যে আমি কোনো কিছু শুনতে চাই না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। মোগলিও জেদ করতে শুরু করে যে না, আমি কোথাও যাব না। তখনই তাদের এই তর্কাতর্কির মধ্যে ভাল্লু ঢুকে পড়ে আর বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি, সকালে বেরোবো। বাঘিরাও তার এই কথা মেনে নেয় আর তারা সবাই শুয়ে পড়ে। পরের দিন ভোর হতে না হতেই কয়েকটা হাতির চিৎকার শুনে মোগলির ঘুম ভেঙে যায়। আর ওখানে সে কাউকে কোনো কিছু না বলেই ওদিকে এগিয়ে যেতে শুরু করে। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই সে দেখে যে একটা বড় গর্তের পাশে অনেকগুলো হাতি একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। আসলে একটা হাতির বাচ্চা ওই খালটায় পড়ে গেছিল, যেটা ওখান থেকে ওপরে উঠতেই পারছিল না। প্রথমে তো মোগলিকে ওখানে দেখে ওখানকার সব হাতিরা তাকে শত্রু মনে করেছিল, কিন্তু ওখানেই সে যখন তার মাথা নত করে তাদের সামনে বসে পড়ে, তখন তারা বুঝতে পারে যে সে সাহায্য করতে এসেছে। ওখানে মোগলি লতা পাতা দিয়ে তৈরি করা দড়িগুলো নিয়ে আসে, আর ওই দড়িটা দিয়েই সে ওই হাতির বাচ্চাটাকে চারিদিক দিয়ে বেঁধে নেয়। আর হাতিদের সাহায্য নিয়ে সে তাকে ওই গর্ত থেকে টেনে বাইরে বের করে নিয়ে আসে। দূরে দাঁড়িয়ে বাঘিরা আর ভাল্লুও এই সব দেখছিল। যেই দৃশ্য দেখে তো তারা থ হয়ে যায়, কেননা আজ অবধি কোনো মানুষ হাতির এতটা কাছে যেতে পারেনি। ভাল্লু বাঘিরাকে বলে তুমি তাকে জঙ্গলের বাইরে চলে যেতে বলছো কেন? বাঘিরাও দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় যে কেননা শের খান তার পিছনে পড়ে আছে আর সে তাকে মেরে ফেলতে চায়। যেটা শুনে ভাল্লু তাকে বলে যে তাহলে তুমি তাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার বদলে নেকড়ের দলের কাছে নিয়ে যাচ্ছ না কেন? ওখানে একলা তাকে রক্ষা করবে। এটা শুনে বাঘিরার চোখে জল চলে আসে আর সে ভারী স্বরে তাকে জবাব দেয় যে শের খান একলাকে মেরে ফেলেছে। আর তারপর সে তাকে বলে যে এখন মোগলিকে বাঁচানোর একটাই উপায় আছে, তাকে মানুষের জনবসতিতে গিয়ে থাকতে হবে। যেটা শুনে ভাল্লুও তার এই সিদ্ধান্তটায় সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। আর তারপর ভাল্লু মোগলির কাছে এসে তাকে বলে এখন তো বাঘিরাও এখানে চলে এসেছে, তাই এখন তোমাদের দুজনের একসাথে বেরিয়ে পড়াটাই ভালো হবে। কিন্তু এটা শুনে মোগলি মুখ ভারী করে বলে যে আমি তোমার সাথে এখানেই থাকতে চাই, তুমি আমার বন্ধু। এটা শুনে ভাল্লু তার বুকে পাথর চাপা দিয়ে তাকে মিথ্যে কথা বলে, আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই, তুমি তো শুধু আমার জন্য মধু একত্রিত করে দিচ্ছিলে, এর চেয়ে বেশি আর কিছুই না, আর এখন আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। তার মুখে এই কথাটা শুনে তো মোগলির মন একেবারে ভেঙে যায় আর সে মন ভারী করে দৌড়ে গিয়ে একটা গাছের ওপরে উঠে উদাস হয়ে বসে পড়ে। ঠিক তখনই ওখানে কয়েকটা বাদর চলে আসে আর মোগলিকে তুলে নিয়ে যেতে শুরু করে। মোগলি জোরে জোরে চিৎকার করে বাঘিরাকে ডাকছিল। যেই চিৎকারের আওয়াজ শুনে বাঘিরা আর ভাল্লুও সাথে সাথেই এদিকে আসতে শুরু করে। ওই বাদরগুলো মোগলিকে একটা গুহার দিকে নিয়ে যাচ্ছিল। এখানেই বাঘিরা আর ভাল্লুও তাদের পিছু নিচ্ছিল। তারপর ওই বাদরগুলো মোগলিকে একটা পাহাড়ের চূড়ার মন্দিরে নিয়ে যায়, যেই জায়গাটা অনেক পুরনো আর একদম ভেঙে গেছিল। তারপর তারা ওই ঘরটার ভিতরে ঢুকে পড়ে। অন্যদিকে বাঘিরা আর ভাল্লু অনেক কষ্টে ওই পাহাড়টা ওঠার চেষ্টা করছিল। এদিকে আমরা ওই বাদরগুলোর রাজাকে দেখতে পাই, যার নাম ছিল কিং লুই। কিং লুই ওখানে মোগলিকে ভালো করে দেখে আর গম্ভীর স্বরে তাকে বলে তুমি বনেই থাকতে চাও, কিন্তু শের খান তোমার পেছনে পড়ে আছে। আমি তোমাকে বাঁচাতে পারবো আর তুমি এখানেই থাকতে পারবে, কিন্তু এর পরিবর্তে তোমাকে আমার জন্য কিছু করতে হবে। আমার কাছে এই বনের সব কিছু আছে, শুধুমাত্র একটা জিনিস বাদে, যেটা শুধুমাত্র তুমি আমাকে দিতে পারবে, রেড ফ্লাওয়ার। এটা শুনে মোগলি অবাক হয়ে বলে কই, আমার কাছে তো রেড ফ্লাওয়ার নেই। লুই তার গা ঘেঁষে গম্ভীর স্বরে বলে তুমি একজন মানুষ, আর রেড ফ্লাওয়ারই তো মানুষের পরিচয়। শুধুমাত্র মানুষই ওটা জ্বালাতে পারে আর ওটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই তুমি আমাকে ওই রেড ফ্লাওয়ার এনে দাও। মোগলি বলে যে ওটার ব্যাপারে তো আমার কিছুই জানা নেই, আর ওটা নিয়ন্ত্রণ করার কথা তো ছাড়ো। লুই তাকে মিথ্যেবাদী মনে করে আর হাসতে হাসতে বলে তুমি শুধু ওটা আমাকে দিয়ে দাও, তারপর আমরা দুজন মিলে এই সম্পূর্ণ বনের রাজত্ব করব। কিন্তু মোগলি এর জন্য রাজি হয় না যে আমি ওটা আনতে পারবো না। তখনই অচানক ভাল্লু ওখানে চলে
আসে আর সে তার কথার জালে লুইকে অন্যমনস্ক করার চেষ্টা করে। এরই মধ্যে বাঘিরা মোগলিকে নিয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে পড়ছিল কি তখনই একটা বাদর তাদেরকে দেখে ফেলে। লুই জেনে যায় যে মোগলি পালিয়ে যাচ্ছে। সে রেগে গর্জন করে ওঠে, ধরো তাকে। যেটা শুনে সাথে সাথেই অসংখ্য বাদর তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে। যেটা দেখে বাঘিরা ও ভাল্লু মোগলিকে বলে, আমরা এদেরকে আটকানোর চেষ্টা করছি, তুমি পালাও। মোগলিও পালাতে থাকে, কিন্তু তখনই লুই নিজে তার পিছনে চলে আসে। সে চিৎকার করে বলে যে মোগলি, তুমি কোথায় পালাবে, আমার সাথে থাকো, আমরা একসাথে মিলে এই বনে শাসন চালাবো। মোগলিও দীর্ঘশ্বাস ফেলে উত্তেজিত হয়ে বলে, আমি আবার আমার দলের কাছে ফিরে যাব। এটা শুনে লুই রেগে গিয়ে হাসতে শুরু করে, তুমি কি শোনোনি, শের খান একলাকে মেরে ফেলেছে। মোগলি হতভম্ব হয়ে যায় আর বলে, তুমি মিথ্যে বলছো। তারপর সে দৌড়তে শুরু করে আর সে ছাদ থেকে লাফিয়ে একটা গাছের ওপর এসে আটকে যায়। ওপর থেকে লুইও তাকে ধরার চেষ্টা করছিল কি তখনই এই ধাক্কায় ওই প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে। ওখানেই লুই ওই সব ভাঙা আবর্জনার নিচেই চাপা পড়ে যায়। মোগলি একটা গাছের ওপর বসে কম্পিত স্বরে বাঘিরার কাছে জিজ্ঞেস করে, এটা কি সত্যি, একলা কি আর নেই? বাঘিরাও দীর্ঘশ্বাস ফেলে মোগলিকে বলে, আমি তোমাকে এটা বলতেই যাচ্ছিলাম। মোগলি বিচলিত হয়ে ওঠে আর তার মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে বলে যে তোমরা দুজন সব জানতে, তবুও তোমরা আমাকে কিছুই বলনি। আর সে রাগ করে ওখান থেকে দৌড়ে চলে যায়। বাঘিরা আর ভাল্লুও তার পিছনে দৌড়চ্ছিল। অন্যদিকে মোগলি মানুষের জনবসতির কাছে চলে আসে আর সে চুপচাপ ওখান থেকে একটা জ্বলন্ত মশাল মানে রেড ফ্লাওয়ার হাতে তুলে নিয়ে দৌড়ে নেকড়ের দলের দিকে যেতে শুরু করে। বাঘিরা আর ভাল্লুও দূর থেকে ওই আগুনের আলো দেখে ফেলে আর তারা তার পিছু নেয়। মোগলি তার হাতে ওই জ্বলন্ত মশাল নিয়ে বনের পথ দিয়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই আগুনের আঁচ শুকনো জঙ্গল স্পর্শ করে যাচ্ছিল, যেই জন্য ওই শুকনো জঙ্গলে আগুন জ্বলে ওঠে। যেটা দেখে ওই বনের সব জন্তু জানোয়ার ঘাবড়ে যায়। তারা মনে করেছিল যে হয়তো কোনো মানুষ বনে ঢুকে পড়েছে আর তারা বনে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সব জন্তু জানোয়ারেরা ভয় পেয়ে নদীর কাছে এসে জমায়েত হয়, কিন্তু তখনই তারা দেখে যে এটা তো আর অন্য কেউ না, বরং মোগলি ছিল। ওখানেই মোগলি ওই জ্বলন্ত মশাল হাতে নিয়ে তাদের সবার মাঝখানে এসে দাঁড়া হয় আর জোরে চিৎকার করে বলে, শের খান, আমি তোমাকে ভয় পাই না। আর সে ওখানে থাকা অন্যান্য সব জন্তু জানোয়ারদেরও বলে যে এখন থেকে আর তোমাদেরকে শের খানকে দেখে ভয় পেতে হবে না। ঠিক তখনই ওখানে শের খান চলে আসে। সে মোগলির দিকে তাকিয়ে ভয়ানকভাবে অট্টহাসি হাসতে শুরু করে আর বলে যে, আরে এখন তো এই সব জন্তু জানোয়ারেরা তোমাকে দেখে ভয় পাচ্ছে। তোমার হাতে থাকা এই আগুনের কারণে এখানে থাকা প্রতিটা জন্তু জানোয়ারের চোখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কেননা এই রেড ফ্লাওয়ার মানে এই জ্বলন্ত আগুন এই প্রথমবার এই বনে জ্বলছিল। শের খান মোগলির আরো কাছে এগিয়ে আসে। তার চোখে অহংকার আর হিংসে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে গর্জন করে বলে যে, তোলো ওই রেড ফ্লাওয়ার আর আমার ওপর আক্রমণ করো, যেমনটা তোমার বাবা করেছিল। আর এটা প্রমাণ করে দাও যে তুমি কোনো নেকড়ে না, একজন মানুষ। ওখানে থাকা প্রতিটা চোখ মোগলির দিকে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত তো মোগলি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর অচানক সে ওই জ্বলন্ত মশালটা নদীতে ফেলে দেয় আর উঁচু আওয়াজে বলে যে, এটা আমার বন, আমি একটা সত্যিকারের নেকড়ে। এটা শুনে শের খান খক খক করে হেসে ওঠে আর বলে যে, তুমি অনেক বোকামি করে ফেলেছো খোকা, তোমার কাছে তো এখন আর রেড ফ্লাওয়ারও নেই, এখন আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ঠিক তখনই ভাল্লু এগিয়ে আসে, এর সাথে বাঘিরা, রক্ষা, এছাড়াও ওখানে থাকা নেকড়ের দলের সবাই এক এক করে মোগলির পাশে এসে দাঁড়া হয়। সব জন্তু জানোয়ারেরা একসাথে সারিবদ্ধ হয়ে শের খানের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল। শের খান ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বলে, আচ্ছা তাহলে আমি এখন তোমাদের সবাইকে মেরে ফেলবো। আর সাথে সাথেই সে ভাল্লুর ওপর আক্রমণ করে দেয়। ওখানেই তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শের খান ভাল্লুর গলায় কামড়ে ধরে, যেই জন্য ভাল্লু মাটিতে পড়ে যায়। এটা দেখে অন্যান্য সব জন্তুরা শের খানের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বাঘিরা মোগলিকে থামায় আর বলে যে, তুমি নেকড়ে না, তাই তুমি নেকড়ের মতো করে লড়ো না, তুমি একজন মানুষ, তাই একজন মানুষের মতো লড়ো। তখনই মোগলির চোখে একটা আলাদাই চমক দেখা যায় আর সাথে সাথেই সে দৌড়ে বনের দিকে চলে যায়। ওখানেই সব জন্তু জানোয়ারেরা শের খানের সাথে লড়াই করায় ব্যস্ত ছিল। বাঘিরাও তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শের খান তাকে তুলে ছিটকে ফেলে দেয়। অন্য সব জন্তু জানোয়ারেরাও শের খানকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু শের খান তাদের সবাইকে ছিটকে ফেলে মোগলির পিছু নিতে শুরু করে। মোগলি ওই সব জ্বলন্ত গাছের কাছে চলে এসেছিল। ওখানে পৌঁছেই সে তার কৌশল ব্যবহার করে একটা ফাঁদ তৈরি করে ফেলে। একটু পরেই শের খান এখানে এসে তাকে দেখে ফেলে আর গর্জন করতে করতে ঝাঁপিয়ে তার কাছে আসার
চেষ্টা করে। মোগলি একটা শুকনো গাছের ডালের ডগায় চলে যায়, আর ঠিক তার পিছন পিছন শের খানও এগিয়ে যেতে শুরু করে। গাছটা অনেক লম্বা আর একদমই শুকনো ছিল। গাছের ডালে উঠে শের খান প্রচন্ড রেগে বলে, হয় তুমি আমার হাতে মারা যাবে, আর না হয় রেড ফ্লাওয়ারের। মোগলি দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমাকে দেখে আমি ভয় পাই না শের খান। আর সে জেদি স্বরে তার সাথে কথা বলে তাকে আরো রাগিয়ে তোলে। শের খানও রেগে কিরমির করে ওঠে আর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই মোগলি একটা লতা গাছ ধরে ওখান থেকে সরে যায়। ওখানেই শের খান ওই গাছের ভাঙা ডাল ধরে ঝুলে পড়ে, আর ঠিক তখনই ওই ডাল ভেঙে যায়। শের খানও নিচে থাকা ওই জ্বলন্ত আগুনের ওপর এসে পড়ে, আর ওই তীব্র আগুনে ঝলসেই শেষ হয়ে যায়। তারপর মোগলি ধীরে ধীরে ওই বন থেকে হেঁটে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এতক্ষণে ওই বনের চারিদিকেই আগুন ছড়িয়ে পড়েছিল। তখনই তার সামনে ওই হাতির দল চলে আসে। ওই হাতিগুলোই একসময় মোগলি যাদের বাচ্চাকে বাঁচিয়েছিল। এখানে এসেই তারা মোগলির সাহায্য করার জন্য ঠিক তার মতো করেই তার সামনে মাথা নত করে। অন্যদিকে বনের অন্য সব জন্তু জানোয়ারেরা প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে মন মরা হয়ে বসেছিল। তারা ভেবেছিল যে হয়তো মোগলি আর বেঁচে নেই। কি ঠিক তখনই তারা দূরে মোগলিকে হাতির পিঠে চড়ে আসতে দেখে। তারপর সে সব হাতিকে একসাথে নদীর ওপর দাঁড় করিয়ে নদীর গতিপথ বদলে দেয়, আর ওই নদীর সব জল সম্পূর্ণ বনে ছড়িয়ে পড়তে শুরু করে। যেই জলের ঝাপটাতেই ওই বনে ছড়িয়ে পড়া আগুন নিভে যায়, আর সম্পূর্ণ বন আনন্দে মেতে ওঠে। বনের সব জন্তু জানোয়ারেরা মোগলির চারিদিকে ঘিরে একত্রিত হয়ে দাঁড়িয়ে পড়ে। এখন তাদের চোখে ভয় নয়, বরং গর্বের চমক দেখা যাচ্ছিল। এখন মোগলি শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিল না, সে এই বনের অংশ হয়ে গেছিল, সত্যিকারের বনের পুত্র। কখনো কখনো সত্যিকারের শক্তি আগুনে নয়, বরং সাহসে থাকে। মোগলি এটা প্রমাণ করে দেয় যে মানুষ আর জীবজন্তুরা একসাথে থাকতে পারে। আর এর সাথে এই অসাধারণ কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কাহিনীটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।